সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা করেছেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন তিনি ও পুতিন ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন। এক প্রতিবেদনে আনাদোলু বার্তা সংস্থা বলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ কথোপকথন হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। তিনি বলেন তারা প্রত্যেকে তাদের দেশের শক্তি এবং সেই মহান সুবিধা সম্পর্কে কথা বলেছেন যে তাদের একদিন একসাথে কাজ করতে হবে। ট্রাম্প আরও বলেন, কিন্তু প্রথমে আমরা উভয়ে একমত হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যে লাখ লাখ মৃত্যুর ঘটনা ঘটছে তা আমরা বন্ধ করতে চাই। তিনি বলেন, আমরা একে অপরের দেশে সফরে যাওয়া সহ খুব ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। আমরা আমাদের নিজ নিজ দলগুলোকে অবিলম্বে আলোচনা শুরু করতে দিতে সম্মত হয়েছি এবং সেটা আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করে তাকে কথোপকথনের বিষয়ে অবহিত করার মাধ্যমে শুরু করব, যা আমি এখনই করব। ট্রাম্প বলেছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচনার নেতৃত্ব দিতে বলেছেন। রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেছেন তিনি বিশ্বাস করেন যে আলোচনা সফল হবে। ট্রাম্প তার আগের সেই দাবি এদিন পুনর্ব্যক্ত করেছেন যে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কখনো শুরুই হতো না। এ সময় আর কোনো প্রাণহানি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন সম্ভাব্য যে কোনো শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দেবে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে রক্ষা করা সম্ভব নয় বলেও স্বীকার করেন জেলেনস্কি। তার ভাষায়, আমেরিকা ছাড়া নিরাপত্তা গ্যারান্টি প্রকৃতপক্ষে কোনো নিরাপত্তা গ্যারান্টি নয়। রাশিয়ার কুরস্ক এলাকা বর্তমানে ইউক্রেনের দখলে আছে। দৃশ্যত এটি মস্কোকে ফেরত দিয়ে কিয়েভের হারানো ভূখণ্ড উদ্ধার করতে চান জেলেনস্কি। সেক্ষেত্রে রাশিয়াকে কুরস্ক ফেরত দিলে বিনিময়ে নিজ দেশের বেদখল হওয়া কোন এলাকা ফেরত চাইবে ইউক্রেন? এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ইউক্রেনের জন্য তার সব এলাকাই গুরুত্বপূর্ণ। তবে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে ইউক্রেনের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কোনো আগ্রহ তাদের নেই। এমন সময় জেলেনস্কি ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব আনলেন, যার কয়েকদিন আগেই ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ইউক্রেন ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রস্তাব প্রস্তুতের জন্য যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলোকে ইউক্রেনে পাঠানো হচ্ছে বলেও জানান ট্রাম্প। এদিকে ইউক্রেনের জন্য ন্যাটোর সদস্য পদ অবাস্তব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি আরও বলেছেন রাশিয়ার দখল করা সব অঞ্চল ফিরে পাওয়ার আশা ত্যাগ করে ইউক্রেনের উচিত একটি শান্তি চুক্তির জন্য প্রস্তুত হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতিনিধি হিসেবে প্রথম ন্যাটো সফরে গিয়ে হেগসেথ এমন বক্তব্য দেন। বিশ্লেষকেরা বলছেন হেগসেথের এই মন্তব্য ইউক্রেন সংকটে মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলতি বছরই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আঞ্চলিক লড়াইয়ে ইরানের চেয়ে এগিয়ে থাকতে তারা দেশটির পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চায়, এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তৈরি রিপোর্টে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে জো বাইডেন প্রশাসনের ক্ষমতার শেষ মাসে সংগৃহীত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা রিপোর্টটি তৈরি করা হয়েছে, যাতে দেখা যায় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা রিপোর্টের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের প্রথম মাসে তারা একই ধরনের আরেকটি রিপোর্ট তৈরি করে এবং তাতেও দেখা যায় ইসরায়েল তাদের পরিকল্পনা ও প্রস্তুতি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা জানিয়েছে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল মনে করে ইরানের ওপর এ ধরনের আক্রমণে তারা জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বেশি সমর্থন পাবে। ইসরায়েল মনে করে ইরানের ওপর এ ধরনের বড় আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সমর্থন দুটোই দরকার তাদের, তবে
তারা এই ভয় করে যে এ ধরনের আক্রমণ করা হলে আর ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যাবে না। ইরান তার আত্মরক্ষার জন্য দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য মরিয়া হয়ে উঠতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করা কিছু শত্রুতামূলক পদক্ষেপের একটি তালিকা প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে পারমাণবিক চুক্তি ও নিষেধাজ্ঞার বিষয় নিয়ে যখন আলোচনার গুঞ্জন চলছে, তখন ইরান এসব তালিকা প্রকাশ করে বলছে, কোনো ধরনের চাপের মধ্য থেকে ইরান আলোচনায় অংশ নেবে না। যুক্তরাষ্ট্র 2015 সালের পারমাণবিক চুক্তির প্রতি কোনো ধরনের শ্রদ্ধা দেখাচ্ছে না বলেও অভিযোগ করেছে তেহরান। তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে এবং আঞ্চলিক সন্ত্রাসবাদীদের সহায়তা দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির যে মার্কিন ফর্মুলা রয়েছে সেটি থাকলে ওয়াশিংটনের সাথে আলোচনায় তেহরানের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে না, যে কারণে তারা এই পরিস্থিতিতে আলোচনায় যেতে আগ্রহী নয়। এর আগে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যদি আলোচনা চায় তাহলে যেন বিভিন্ন দেশে আটকে রাখা ইরানের তহবিল ছেড়ে দেয়। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বলেছেন, গাজার জিম্মিদের ভাগ্য নির্ভর করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদক্ষেপের ওপর। তাদের ভাগ্যে ভালো কিছু আছে নাকি খারাপ কিছু, সেটি নির্ভর করছে নেতানিয়াহুর কর্মকাণ্ডের ওপর। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় ইসরায়েলকে অভিযুক্ত করে আবু হামজা বলেন, প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল। যতক্ষণ পর্যন্ত শত্রুরা এটি ভঙ্গ না করবে তারা শান্ত থাকবে। এই মুখপাত্র আরও বলেন, অপারেশন আল আকসা ফ্লাড শুরুর পর থেকে এটি প্রমাণিত হয়েছে যে শান্তি স্থাপন ও বন্দীদের বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে বন্দী বিনিময়। আবু হামজা বলেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে পালন করেছে। অন্যদিকে ইসরায়েল তাদের বন্দীদের বিপদ ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। মুখপাত্রের এই বিবৃতির পর আল কুদস ব্রিগেডসের মিলিটারি মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও শিরোনাম, তাদের ভাগ্য নেতানিয়াহুর হাতে। ভিডিওতে ইতোপূর্বে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিও শেষে ইসরায়েলিদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, গাদি মোজেস, আরবেল ইয়াহুদ ও তাদের সঙ্গীরা বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন। কিন্তু বাকিদের কি খবর? তাদের ভাগ্য চলে আছে নেতানিয়াহুর কাজের ওপর। এদিকে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা ইসরায়েলের হাতে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর চালানো সরাসরি হামলায় প্রাণ গেছে 92 জনের। এছাড়া আহত হয়েছেন আরও 8 শতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মনির আল বুরশ এক বিবৃতিতে বলেছেন, প্রাণহানির এই সংখ্যার মধ্যে সরাসরি হামলায় নিহত ব্যক্তিদের পাশাপাশি আহতদের মৃত্যু বা বিস্ফোরিত বোমার বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের সংখ্যাও অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলার কারণে হামাস জিম্মিদের মুক্তি স্থগিত করেছে, যে কারণে গাজায় আবার লড়াই শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও সেখানকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনাকে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছে। তারা বলেছে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ফিলিস্তিনের বেশিরভাগ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেসের ফলো আপ কমিটি এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আমেরিকা ইহুদিবাদী অংশীদারত্বের আসল চেহারা তুলে ধরে। কমিটি বলেছে, ট্রাম্পের এই পরিকল্পনা ফিলিস্তিনি জনগণকে গাজা থেকে উৎখাত করার একটি নতুন যুদ্ধ ঘোষণা। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আরব শীর্ষ সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছে। তারা যেন ট্রাম্পের এই অপরাধমূলক পরিকল্পনা বন্ধে কার্যকর ও প্রত্যক্ষ ভূমিকা রাখে। তারা বলেছে, গাজা, পশ্চিম তীর এবং ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধ শক্তিশালী করতে রাজনৈতিক ও বস্তুগত সমর্থন প্রয়োজন। গত রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি গাজা কিনে সেটির মালিকানা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রস্তাব দিয়েছিলেন, গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিকে পুনর্গঠনের জন্য বরাদ্দ দেওয়া হোক। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়, সব আরব দেশ এবং অনেক ইউরোপীয় দেশ দ্বারা ব্যাপকভাবে প্রত্যাখ্যান হয়েছে। হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পকে মনে রাখতে হবে যে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার একমাত্র উপায় হল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সম্মান করা। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, ট্রাম্পকে মনে রাখতে হবে যে এটি একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষকে মেনে চলতে হবে এবং এটি জিম্মিদের ফিরিয়ে আনার একমাত্র উপায়। হুমকির ভাষার কোনো মূল্য নেই এবং এটি শুধু বিষয়গুলোকে জটিল করে তোলে।
দুই দিনের সরকারি সফরে পাকিস্তান পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে দেশটিতে গিয়েছেন এরদোয়ান। বুধবার মধ্যরাতের পর রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করে এরদোয়ানকে বহনকারী বিমান। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ফার্স্ট লেডি আসিফা ভুট্টো, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবরে বলা হয়েছে, এরদোয়ানকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানের একটি বহর সেটিকে এসকর্ট করে রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটিতে নিয়ে যায়। এই সফরে তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল রয়েছে এরদোয়ানের সাথে। সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট। এছাড়া দুই দেশের বাণিজ্য ফোরামে অংশ নেবেন তিনি। সফরে দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় চুক্তি ও সমঝোতা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।